ভেতরে যেতে যেতে আয়াত একবার বাড়ির চারপাশে চোখ বুলিয়ে নেয়। গেট থেকে সোজা সদর দরজা বরাবর সম্পূর্ণ রাস্তাটায় সাদা মার্বেল পাথর বিছানো। রাস্তার একপাশে ফুল আর ফলের বাগান, অপর পাশে বসার ব্যবস্থা রয়েছে। সেখানটায় বেতের কয়েকটা সোফা রাখা, পাশে একটা ছোট্ট চেয়ার, টেবিল সেট। সামনে এগিয়ে গেলে একটা বড় সুইমিং পুল। সদর দরজার সামনে যেতেই পরপর 4টি সিঁড়ি। সিঁড়ির দুপাশে বড় বড় দুটি পেপরো মিয়া গাছের ঝাড়। সিঁড়ি থেকে উপরে উঠলে হাতের বাম সাইডে একটা ক্যাবিনেট। ক্যাবিনেটের উপর কয়েকটা শোপিস আর প্ল্যান্ট টব রাখা, দেখতে খুবই অ্যাস্থেটিক। উপরে মাঝারি সাইজের একটা ঝাড়বাতি লাগানো। ভিতরে ঢুকতে আয়াতের মুখ হাঁ হয়ে গিয়েছে। বাড়িটা থেকে আয়াত মোটামুটি আন্দাজ করে নিয়েছে ভেতরটা দেখতে সুন্দর হবে, কিন্তু এত সুন্দর হবে ভাবতে পারেনি। বিশাল বড় ড্রয়িং রুম। ড্রয়িং রুমে দরজার পাশে দেওয়ালে কয়েকটা বড় পেন্টিং, কর্নার বরাবর সোফা। ড্রয়িং রুমের মাঝ বরাবর বাঁকানো সিঁড়ি সোজা উপরের দিকে, মাঝ বরাবর একটা ঝাড়বাতি। ড্রয়িং রুমের সাথে অ্যাডজাস্ট করা ডাইনিং রুম। ডাইনিং রুমের সামনে খোলা কিচেন, কিচেনের সামনে আলাদা বসার জায়গা। সিঁড়ি দিয়ে পাশের দেওয়ালগুলো সব কাচের। ড্রয়িং রুমের সোফায় এক পাশ বড় দেওয়ালটা সম্পূর্ণ কাচের, যেটা দিয়ে বাইরের দৃশ্য সম্পূর্ণ স্পষ্ট দেখা যায়। সিঁড়ি দিয়ে উঠতে বড় বড় কয়েকটা ফটো ফ্রেম, এগুলো মনে হচ্ছে ফ্যামিলি ফটো। এদিক ওদিক তাকিয়ে দেখে চলেছে বাড়িটা। পাশ থেকে মাহফুজা বেগম বলে ওঠেন, একদম নিজের বাড়ি মনে করে থাকবে। কিছু প্রয়োজন হলে আমাকে বলবে বা রশনিকে বলবে, আর রশনি তোমার সাথেই থাকবে। এবার রোশনির দিকে তাকিয়ে বলে ওঠে, ওকে গিয়ে ওর রুমটা দেখিয়ে দাও। ওকে মম। আর তার রোশনি উপরে চলে যায়। সিঁড়িতে উঠতে সামনে একটা লিভিং রুম, যেখানে দুটো সোফা সেট আর একটা মাঝারি সাইজের টি টেবিল। সেই দুপাশে কাছের রেলিং, যেখান থেকে দাঁড়িয়ে নিচের সব কিছু দেখা যায়। লিভিং রুম পেরিয়ে সামনে যেতেই দুটো রুম, তার মধ্যে একটাতে আয়াতকে থাকতে দেওয়া হয়। আয়াত শোনো, এই পাশের রুমটাতে ভুলেও পা রাখবে না, কেমন? কেন, কে থাকে এখানে? এটা আমার বড় ভাইয়ের রুম। তার রুমে সে কাউকে কখনো অ্যালাউ করে না। ঠিক আছে বলে আয়াত রুমে ঢুকে পড়ে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমার একটু কাজ আছে। বলে রোশনি চলে যায়। ওকে। রোশনি যেতেই দরজা লাগিয়ে দেয় আয়াত। ব্যাগ থেকে জামা কাপড় নিয়ে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে আয়াত, পরনে একটা লং কুর্তি আর বুটকাট জিন্স। ফ্রেশ হয়ে এসে খাটে বসে পড়ে, খুঁটিয়ে খুঁটিয়ে রুমটাকে দেখতে থাকে। এই এক বদভ্যাস তার। সব কিছু নিয়ে চুলছেরা বিশ্লেষণ না করলে তার পেটের ভাত হজম হয় না। রুমের মাঝ বরাবর খাট, খাটের দুপাশে দুটো বড় বেডসাইড টেবিল আর দুটো টেবিল ল্যাম্প। এক পাশে অ্যাডজাস্ট আলমিরা, সাথে ওয়াশরুম। আরেক পাশে একটা ড্রেসিং টেবিল, দেওয়ালে ঝোলানো একটা ছোট্ট বুক সেলফ, সেখানে অল্প কিছু বই রাখা আর সাথে কয়েকটা প্ল্যান্ট টব। দেওয়ালে বড় বড় দুটো ফটো ফ্রেম, সাথে 3-4টা ফটো ফ্রেম। বেডসাইড টেবিলের এক পাশ দিয়ে বারান্দার দরজা। বারান্দা আর রুমের মাঝের দেওয়াল কাছের। রুম ভালোভাবে পর্যবেক্ষণ শেষ হলে সে উঠে নিজের জিনিসপত্র সব জায়গা মতো রাখে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। হ্যাঁ মা বলো। কিরে, ঠিকভাবে পৌঁছে গেছিস? তোকে না বললাম আমাকে কল করবি? মা মাত্রই ফ্রেশ হলাম, একটু পরে কল দিতাম তোমাকে। কি এখনই আমাকে ভুলে গেলি? আর কয়েকদিন পরে তো আমাদের চিনতেই পারবি না। বলছো তুমি এসব মা? আমি কি সারা জীবনের জন্য এদের বাড়িতে থাকতে এসেছি নাকি? আচ্ছা এসব কথা রাখ, সব ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? না মা, সব ঠিক আছে। আচ্ছা সাবধানে থাকিস, কোনো সমস্যা হলে তোর আন্টিকে বলিস। ঠিক আছে মা। বলেই কল রেখে দেয় আয়াত। এখন বাজে রাত 11:41। রোশনি মাত্র আয়াতের রুম থেকে গিয়েছে। মেয়েটাও বড্ড মিশুক আর যথেষ্ট ভালো মনের। একদিনে কেমন আয়াতকে আপন করে নিয়েছে। তাদের মধ্যে ভালোই ভাব হয়ে গেছে। রোশনি আর আয়াত প্রায় সমবয়সী, একজন আরেকজনের নাম ধরে ডাকে। এ বাড়িতে আয়াতের প্রথম দিন খুবই ভালো কেটেছে। রোশনি থেকে জেনেছে আয়াত তারা 3 ভাই বোন। রোশনি সবার ছোট, তার বড় দুটো ভাই আছে। ছোট ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। ছেলেটা বড্ড গায়ে পড়া, নাম এহসান খান। সারাদিনে কতবার যে তাকে বিরক্ত করেছে এটা ওটা বলে তার হিসেব নেই। আয়াত মিশুক টাইপের মেয়ে, কিন্তু প্রথম দিনই ছেলেটার এত গায়ে পড়া আয়াতের ভালো লাগেনি। ছেলে মানুষ প্রথম দিনে এতটা ক্লোজ আয়াতের পছন্দ না।
আয়াত কিছুক্ষণ বসে ফোন নিয়ে খাটাখাটি করে। তার ঘুম আসছে না। নতুন পরিবেশ, ঘুম না আসাটাই স্বাভাবিক। সে উঠে চলে যায় বারান্দায়। বারান্দার এক পাশে একটি ছোট্ট টেবিল আর 2টা চেয়ার রাখা। সেখানে গিয়ে বসে পড়ে আয়াত। স্নিগ্ধ বাতাস তার চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে। কপালের কাছে কেটে রাখা চুলগুলো বারবার চোখে মুখে লেপ্টে যাচ্ছে। আয়াত চোখ বন্ধ করে কয়েকটা গভীর শ্বাস নেয়। উদ্দেশ্য স্নিগ্ধ বাতাস আর বাতাসের সাথে উড়ে আসা ফুলের ঘ্রাণ নিজের ভেতর টেনে নেওয়া। শরীর মন একদম প্রফুল্ল হয়ে ওঠে। হঠাৎ কারোর মৃদু আওয়াজে চোখ মেলে তাকাই আয়াত। আওয়াজের উৎস খুঁজতেই চারিদিকে একবার নজর বোলায়। আওয়াজের উৎস খুঁজে পাই তার সামনে থাকা বেলকনিতে। একটা লোক তার দিকে পিঠ করে আকাশের দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে কিছু বলছে। বেলকনি দুটো পাশাপাশি হলো লোকটা তার থেকে অনেকটা দূরে দাঁড়ানো, যার কারণ বুঝতে পারছে না লোকটা কি ঠিক বলেছে। চাঁদের আলোয় লোকটার অবয় স্পষ্ট দেখতে পাচ্ছে আয়াত। পরনে স্কাই ব্লু টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার, জিম করা বডি। টি শার্টের উপর দিয়েও কিছুটা বোঝা যাচ্ছে। দুহাত পকেটে ঢুকানো। আয়াত আরও কিছুক্ষণ তাকিয়ে থাকে লোকটার দিকে। মনে মনে বলে, এটা নিশ্চয়ই রোশনির বড় ভাই। আয়াত বেলকনিতে আরও কিছুক্ষণ থেকে চলে যায় রুমে। লোকটা তখনও একইভাবে দাঁড়িয়েছিল। আকাশ ভাইয়া, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? চাঁদ, আমার একটুও কষ্ট হচ্ছে না। তুমি মিথ্যা কথা কেন বলছো? ওই পচা লোকটা তোমাকে ব্যথা দিয়েছে। এই যে দেখো, তোমার সারা শরীরে কত দাগ, এগুলো থেকে রক্ত বেরিয়েছে। বলে আবারও কেঁদে দেয় চাঁদ। আমি ঠিক আছি চাঁদ, তুই প্লিজ কান্না করা বন্ধ কর। তোর চোখের পানি আমার সহ্য হচ্ছে না। আকাশ ভাইয়া দেখবে, যখন আমি বড় হব তখন আমি একজন ডাক্তার হব, যাতে তোমাকে কখনো এরকম কষ্ট পেতে না হয়। আমি যত্ন করে তোমার সব ব্যথা সারিয়ে দিব। ঠিক আছে চাঁদ। বলেই হেসে দেয় আকাশ। উঠে পড়ে আয়াত। বেডসাইড টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেল সব। কিছুটা স্বাভাবিক হলে আবার ঘুমিয়ে পড়ে। সকালবেলা ডাইনিং টেবিলে বসে আছে আয়াত। তার পাশে বসে আছে রোশনি। আয়াত মনোযোগ দিয়ে খাচ্ছে আর রোশনি খাওয়া কম, আয়াতের মাথা খাচ্ছে বেশি। খেতে বসেছে থেকে একটু খাবার মুখে দিচ্ছে আর আয়াতের সাথে বকে যাচ্ছে। আয়াত হু হ্যাঁ করে জবাব দিচ্ছে। বেশ কিছুক্ষণ এরকম চলতে থাকে। হঠাৎ আয়াতের পাশে চেয়ারে এসে বসে পড়ে এহসান। গুড মর্নিং আয়াত। মর্নিং। তুমি কি ফ্রি আছো? কেন? মম বলেছে তোমাকে নিয়ে ঘুরতে যেতে। ঘুরতে যাওয়ার ইচ্ছে আয়াতের আছে, কিন্তু এহসানের সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছে মোটেও নেই তার। না, আসলে আমার এখন ঘুরতে যাওয়ার একটু মুড নেই। যখন মুড হবে তখন আপনাকে বলবো। ওকে। খাওয়া শেষে রোশনি গিয়ে সোফায় বসে পড়ে। আয়াতের মনে পড়ে সে তার ফোনটা রুমে রেখে এসেছে। রশনি, তুমি বসো, আমি আমার ফোনটা নিয়ে আসি। বলে সিঁড়ির দিকে যেতে নাই, সাথে সাথে ধাক্কা খাই দেওয়ালের সাথে। উফ, আমার নাকটা একদম শেষ। নাক ডলতে ডলতে বলে ওঠে আয়াত। এক্ষুনি তো এখানে কোনো দেয়াল ছিল না রশনি, হঠাৎ দেয়াল আসলো কোথা থেকে? হাঁটার সময় চোখ কোথায় থাকে স্টুপিড? রশনি, তোমাদের দেয়াল আবার কথাও বলতে পারে? কি ভয়ঙ্কর। ভাই অফিসে যাচ্ছিস? ভাই কোথায়? ভাই বলে চোখ তুলে তাকাই আয়াত। এত বড় মেয়ে হয়েছো, কোনটা দেয়াল আর কোনটা মানুষ সেটা বোঝার ক্ষমতা হয়নি এখনো। আপনি এখানে? ইলাফের দিকে তাকাই আয়াত। ইলাফ আয়াতের দিকে ভুরু কুচকে তাকিয়ে সজোরে বলে ওঠে, ইডিয়েট। বলেই পাশ কাটিয়ে চলে যায় সেখান থেকে। রোশনি এগিয়ে এসে আয়াতকে জিজ্ঞেস করে, তুমি ভাইকে চিনো? ইলাফ তোমার ভাই? হ্যাঁ, তুমি কিভাবে চেনো? না চেনার কি আছে, তোমার ভাইকে তো সবাই চেনে, যদিও আমি চিনতাম না। উনি আমাদের কলেজে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন গেস্ট হিসেবে, সেখান থেকেই চিনি আর কি। ও আচ্ছা। তার মানে আর কে গ্রুপ তোমাদের কোম্পানি? না, এটা ভাইয়ের কোম্পানি। ভাই এসব কিছু আলাদা, পাপার কোম্পানি আলাদা। ভাই লন্ডন থেকে আসার পর পাপা অনেকবার ভাইকে বলেছে পাপার কোম্পানিতে জয়েন করতে, কিন্তু ভাই বলছে সে নিজেই নিজের কোম্পানি দাঁড় করাবে। এরপর আর কে গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রি দাঁড় করাই। সব কিছু ভাই একাই করে, কারো সাহায্য পর্যন্ত নেয়নি। আর কোম্পানিটাও ভাই আর একার। কথার মাঝখানে রোশনির মাথায় একটা টোকা মারে এহসান। চুপ কর, তোর গুণধর ভাইয়ের গুণকীর্তন আর করতে হবে না। দিস ইজ রিডিউকিউলাস।
বলে চলে যায় এহসান। আয়াত সেদিকে তাকিয়ে আছে। রোশনি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আয়াত আবার বলে ওঠে, এদের ভাই ভাইয়ের মধ্যে কোনো মিল নেই। এহসান ভাই কেন জানি ইলাপ ভাইকে সহ্য করতে পারে না। সব কিছুতেই ইলাপ ভাইয়ের সাথে তার কম্পিটিশন। এহসান ভাই সারাক্ষণ ইলাপ ভাইয়ের পেছনে পড়ে থাকে। সে ভাবে সবাই ইলাপ ভাইকে বেশি ভালোবাসে। ইলাপ ভাইয়ের এত সফলতা নাকি সে ডিজার্ভ করে না। কিন্তু ইলাপ ভাই কখনো এইসব নিয়ে কিচ্ছু বলে না। সে সবসময় নিজের মতো করে আলাদা থাকে। তার সব কিছু আলাদা। সে আলাদাভাবেই নিজের একটা দুনিয়া তৈরি করে নিয়েছে। দুই ভাই অথচ দুজন দুই মেরুর, মনে মনে ভাবতে থাকে আয়াত। আচ্ছা এসব বাদ দাও, চলো আমরা বাড়ির পেছনে গিয়ে ঘুরে আসি। ঠিক আছে, চলো। মাত্র ইলাফের বাবা জামশেদ খান বাড়িতে এসেছেন। ব্যবসার কাজে তাকে 15 দিনের একটি ট্রিপে সিঙ্গাপুরে যেতে হয়েছিল। কাজ শেষ করে আজকে বাড়িতে ফিরছেন। সাথে একটা মেয়ে এসেছে। মেয়েটা মাহফুজার বোনের মেয়ে, নাম অনন্যা। মেয়েটার চালচলন সব মডার্ন ধাঁচের। ফর্সা গায়ের রং, পরনে হোয়াইট ক্রপ টপ আর ব্ল্যাক মিনি স্কার্ট, পায়ে ব্ল্যাক হিল, মাঝারি লম্বা সিমসাম গড়নের শরীর। মেয়েটা এসে মাহফুজার সাথে কুশল বিনিময় করে। রোশনি আর আয়াত এতক্ষণ সময় সোফায় বসেছিল। রোশনিকে দেখে অনন্যা জড়িয়ে ধরে, বসে পড়ে রোশনির পাশে। হাউ আর ইউ রস? ফাইন। হোয়ার ইজ মাই বেবি? বাসায় নেই। তুমি জানো না এই সময় কোথায় থাকে? অফিসে গেছে। মাহফুজা মেয়েটাকে? আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে জামশেদ। ও হচ্ছে আয়াত। ও আচ্ছা, তুমি তাহলে আয়াত। জি আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি মা, তুমি কেমন আছো? জি ভালো আছি আঙ্কেল। এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না না, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা তাহলে তোমরা থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে চলে যায় জামশেদ। এতক্ষণ আয়াতের দিকেই তাকিয়েছিল অনন্যা। মেয়েটা কেমন করে জানি দেখছে আয়াতকে। আয়াতের চোখ পড়তেই আরেকদিকে ঘুরিয়ে নেয়। পাশ থেকে রোশনি বলে ওঠে, আয়াত তোমার সাথে পরিচয় করিয়ে দেই। আমার খালাতো বোন অনন্যা। আর অনন্যা ও হচ্ছে আয়াত মমের ফ্রেন্ডের মেয়ে। আচ্ছা আমি যাই, ফ্রেশ হতে হবে। বলি অনন্যা উঠে যায়, যেন সে এতক্ষণ রোশনিকে কি বলেছে শুনতেই পায়নি। আয়াতের একটু খারাপ লাগলো অনন্যার এমন ব্যবহারে, কিন্তু কিছু বলল না। আয়াত তুমি মন খারাপ করো না। ও এমনই, নিজেকে নিজেই কিছু একটা মনে করে। আশেপাশের মানুষদের একটুও মূল্য দেয় না, একটু অহংকারী। আচ্ছা, এই বেটিটাকে? রশনি? ভাই? কোন ভাই? এহসান? আরে না, ইলাপ ভাই। কি এত বড় ধামড়া বেটা মানুষ কারো বেবি? হো হো করে হেসে ওঠে আয়াত। আয়াতের কথা শুনে রোশনিও হেসে ওঠে। আরে আরে আসতে বলো, অনন্যা শুনলে একটা কাণ্ড ঘটাবে। অনন্যা অনেক বছর থেকেই ভাইয়ের পেছনে পড়ে আছে, কিন্তু ভাই কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না। অনন্যাকে ঠিকভাবে ভাই কখনো দেখেনি, সেটাও বলতে পারবো না। অনন্যাকে ভাই 2 পয়সা দামও দেয় না, তাও সে হাত 2 ভাইয়ের পেছনে পড়ে আছে। দুজনে কথা বলতে বলতে উপরে চলে যায়। দুপুরবেলায় সবাই ডাইনিং টেবিলে খাবার খাওয়াই ব্যস্ত। আয়াত আর রোশনি খাবার খাচ্ছে আর টুকটাক গল্প করছে। অনন্যা উল্টো পাশে বসেছে, খাবার খাচ্ছে আর ফোনে কিছু দেখছে। আবার মাঝে মাঝে আয়াতের দিকে আর চোখে দেখছে। আয়াতকে কেন জানি তার পছন্দ হচ্ছে না। মেয়েটাকে নিয়ে সকলের এত আদিক্ষেতা ভালো লাগছে না তার। বাইরের একটা মেয়েকে নিয়ে এত মাতামাতি কি আছে? ভেংচি কেটে খাওয়াই মনোযোগ দেয়। এহসান আর জামশেদ অফিসের ব্যাপারে কিছু বলছে। মাহফুজা মেয়েদের সাথে খাবার পরিবেশন করছে। হঠাৎ সকলের নজর যায় দরজার দিকে। দরজা ঠেলে ভিতরে ঢুকছে ইলাফ। ইলাফকে দেখে অনন্যা উঠে গিয়ে জড়িয়ে ধরে। রাগে ইলাফের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ইলাফ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় অনন্যাকে। রক্ত চক্ষু নিয়ে তাকায় অনন্যার দিকে। অনন্যা সেদিকে পাত্তা না দিয়ে ইলাফের দিকে তাকিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, কেমন আছো ইরাক বেবি? তোমাকে কতবার বলেছি আমাকে এসব ডিসগাস্টিং নামে ডাকবে না? রুষ্ট কণ্ঠে বলে ওঠে ইলাফ। এদিকে ছেলে রেগে যাচ্ছে বুঝতে পেরে এগিয়ে যায় মাহফুজা। পাছে না আবার রাগের বশে কিছু করে ফেলে। অনন্যাকে চোখ পাকিয়ে বলে ওঠে, তুমি খেতে যাও, কথা পরেও বলা যাবে। ইলাফ মাত্র বাড়ি ফিরেছে, কথা বলার অনেক সময় পড়ে আছে। অনন্যা গিয়ে টেবিলে বসে পড়ে। রাগে তার শরীর রিডি করছে।
ইলাপ সবসময় তার সাথে এমন করে কেন? ইলাপের দিকে তাকিয়ে মাহফুজা বেগম কিছু বলতে যাবে, তার আগে তাকে পাশ কাটিয়ে চলে যায় ইলাপ। যেতে যেতে মেয়েটকে বলে তার খাবার যাতে ঘরে পাঠিয়ে দেয়। এতক্ষণ তাদের দিকে তাকিয়েছিল আয়াত। স্পষ্ট বুঝতে পারছিল ইলাপ তার মাকে ইগনোর করে চলে গেছে। স্ট্রেঞ্জ, মায়ের সাথে কেউ এমন দুর্ব্যবহার করে নাকি? মনে মনে ভাবতে থাকে আয়াত। মাহফুজা বেগমের চোখের কোণে চিকচিক করা জল, সেটাও এড়িয়ে যায় না আয়াতের চোখ থেকে। একটু খারাপ লাগে আয়াতের। যাকে তাদের ফ্যামিলি ম্যাটার, আমি এত ভেবে কি করব বলে আবার খাওয়াই মনোযোগ দেয়। ভাই তো এমন সময় খুব কমই আসে বাড়িতে মম। বিকেল ছাড়া তো বাড়িতে আসে না। আজ হঠাৎ কি হলো? কোনো প্রবলেম হয়নি তো? মাহফিজা বেগম নিজের চোখের জল আড়াল করে বলে ওঠে। হয়তো কোনো জরুরি কাজে এসেছে। মেয়েটকে দিয়ে ইলাপের খাবার তার রুমে পাঠিয়ে দিয়ে নিজেও খেতে বসে পড়ে। বিকেলবেলা আয়াত বসে বসে রোশনির বিড়ালের সাথে খেলছে। বিড়ালটির নাম মিনি। তুলোর মতো সাদা পশমের কয়েকটি জায়গায় ব্রাউন কালার উকি দিচ্ছে, যা বিড়ালটির সৌন্দর্য আরও দ্বিগুণ করে দিচ্ছে। মিনি খুব সুন্দর করে আয়াতকে আপন করে নিয়েছে। যদিও প্রথম দেখায় আয়াতের থেকে দূরে দূরে ছিল, কিন্তু এখন আর ভয় নেই। যখনই সুযোগ পায় দৌড়ে আয়াতের কোলে শুয়ে পড়ে। উদ্দেশ্য আয়াতের উষ্ণ শরীরে কিছুটা উষ্ণতা নিজের মধ্যে নেওয়ার। আয়াত পরম যত্নে মিনির মাথায় সারা শরীরে হাত বুলিয়ে দেয়। এতে যেন মিনির আরামের উচ্চতা আরও কয়েক গুণ বেড়ে যায়। আয়াতের গলার লকেট সহ একটা গোল্ডের চেন ছিল। লকেটে তার ছবি লাগানো, যেটা সে সবসময় পরে থাকে। এটা তার বাবা তাকে কোনো এক জন্মদিনে গিফট করেছিল। যেদিন থেকে গিফট করেছে সেদিন থেকে সবসময় এটা পরে থাকে। রোশনি অনেকগুলো হার নিয়ে এসে একটার পর একটা আয়াতের গলায় পরিয়ে ট্রাই করতে থাকে, যার জন্য আয়াতের গলার চেন খুলে একপাশে রাখে। মিনি আয়াতের চেনটা বারবার তার পা দিয়ে নাড়াচাড়া করছিল। এটা দেখে আয়াত হেসে চেনটা মিনির গলায় ঝুলিয়ে দেয়। রোশনি আর আয়াত নিজেদের হার দেখায় ব্যস্ত হয়ে পড়ে। তারা মূলত দেখছিল কাকে কোনটাতে ভালো মানাচ্ছে। অনেকক্ষণ পর তাদের কাজ শেষ করে সবকিছু একপাশে গুছিয়ে রাখে রোশনি। আয়াত এসে বসে পড়ে খাটে। যাই বলো, তোমাকে কিন্তু সবগুলো হারে দারুণ লাগছিল। হেসে বলে ওঠে রোশনি। আয়াত মুচকি হাসে। তো তোমাকেও কম সুন্দর লাগেনি। রোশনি আয়াতের গাল দুটো টেনে দিয়ে বলে ওঠে। তুমি আসলেই অনেক সুন্দর আর ভীষণ মিষ্টিও। আয়াত প্রতি উত্তরে বলে, তুমিও। একটু পরে দরজা দিয়ে হেলে তুলে আয়াতের দিকে এগিয়ে আসে মিনি। সামনে এসে দাঁড়ায়। আয়াতের দিকে তাকিয়ে দুবার ম্যাও ম্যাও করে ডেকে ওঠে। আয়াত তাকে হেসে কোলে তুলে নেয়। মিনির গলা থেকে চেনটি নিতে গেলে পরক্ষণেই খেয়াল করে মিনির গলায় চেন নেই। তা দেখে উঠে দাঁড়িয়ে পড়ে আয়াত। আয়াতকে চমকে উঠতে দেখে রোশনি জিজ্ঞেস করে, কি হয়েছে আয়াত? মিনির গলায় চেনটি নেই। কি বলছো? ভালো করে দেখো। এই যে দেখো, নেই। কোথাও মনে হয় পড়ে গেছে। চলো বাইরে গিয়ে দেখি। হ্যাঁ চলো। বলে দুজনে বেরিয়ে আসে। আয়াত, আমি নিচে গিয়ে দেখে আসি। তুমি আশেপাশে দেখো পাও কি না। আয়াত ভালোভাবে খুঁজতে থাকে চারপাশ। খোঁজাখুঁজি করো পায় না। আয়াতের মন খারাপ হয়ে যায়। তার এত শখের জিনিস, সে এটা এতদিন খুব যত্ন করে রেখেছে, সে আর এখন কিনা হারিয়ে গেল। পেছন থেকে মিনি বেরিয়ে আসে। একটা রুমের দরজার সামনে দাঁড়িয়ে নিজের লেজ নাড়াতে থাকে। আয়াত মিনির চলন অনুসরণ করে সেদিকে তাকিয়ে দু কদম পিছিয়ে যায়। আয়াত দেখতে পায় মিনি ইলাপের রুমের সামনে বসে লেজ নাড়াচ্ছে। মিনি কি চেনটা সেখানে ফেলে এসেছে নাকি? একবার ভিতরে গিয়ে দেখবে নাকি সেখানে পড়েছি কিনা। যাওয়াটা কি ঠিক হবে যদি রেগে যায় বা কিছু মনে করে? রোশনি বলেছিল ইলাপ তার রুমে কাউকে অ্যালাউ করে না। দরজার বাহিরে দাঁড়িয়ে ভাবতে থাকে আয়াত। খানিক মোচড়ামুচি করে আবার বলে ওঠে, না, যাই গিয়ে একবার দেখে আসি। হয়তো পেয়ে যাব। পেয়ে গেলেই ভালো। আর ইলাফ তো কোনো জন্তু জানোয়ার না যে তাকে খেয়ে ফেলবে। যেই ভাবা সেই কাজ। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজায় টোকা মারে আয়াত। কোনো সারা শব্দ না পেয়ে আবার টোকা মারে। না, এবারও কোনো সারা শব্দ পায় না। আরেকটা টোকা দিব কি না ভাবতে ভাবতেই আরেকটা টোকা দিয়েই দেয়। টোকা দিতেই হালকা করে দরজা খুলে যায়। দরজার ভিতর থেকে লাগানো ছিল না, একটু ভেরানো ছিল। দরজা আরও খানিকটা খুলে ভিতরে উকি মারে আয়াত। কাউকে দেখতে পায় না সে। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে।
যাক বাবা, ভেতরে কেউ নেই, তাহলে যাই। এই সুযোগে দ্রুত একবার খুঁজে চলে আসবো। ভেবে ভিতরে ঢুকে পড়ে আয়াত। ভিতরে প্রবেশ করতেই আয়াতের মুখ হা হয়ে যায়। বিশাল বড় রুম। রুমের মাঝ বরাবর একটা খাট, খাটের একপাশে একটা বেডসাইড টেবিল, খাটের সামনের দেওয়াল, বিশাল বড় একটা মনিটর। দরজা দিয়ে ঢুকতেই একপাশে একটা ডিভাইন, সাথে 2 সিটের একটা সোফা সেট। বেডসাইড টেবিলের পাশ ঘেঁষে বারান্দার দরজা। রুমের আরেক পাশে তাকিয়ে আয়াতের চোখ ছানা বড়া। গোটা একটা দেওয়াল জুড়ে বিশাল বড় বুকশেলফ, যা ফুলোর থেকে শুরু করে ছাদের দেওয়াল ছুঁয়েছে, যেখানে দেশি বিদেশি শত শত বই রাখা। আয়াত এগিয়ে গিয়ে বইগুলোতে একবার চোখ বুলিয়ে নেয়। বইগুলো দেখে আয়াতের চোখ ছলছল করে ওঠে। এখানে অনেক বই আয়াতের পছন্দের তালিকায় রয়েছে, যেগুলো কিনবে বলে আর কেনা হয়নি। সেখান থেকে চোখ সরিয়ে পাশের দেওয়ালে চোখ রাখে আয়াত, যেখানে ইলাপের বিশাল বড় একটা ছবি, সাথে আরও কয়েকটি ছোট ছোট ছবি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, একটা ছবিতেও লোকটার মুখে হাসি নেই। সবগুলো ছবিতে মুখটা গম্ভীর করে রাখা। আজব, এই লোক কি জীবনে হাসে না নাকি? খালি মাঝে মাঝে ভিলেন মার্কা একটা হাসি দেয়, যেটা দেখে মানুষ খুশি তো দূরের কথা, ভয়ে কলিজা শুকিয়ে যায়। মনে মনে বলে ওঠে আয়াত, এই খাম্মার মতো লোকটার জীবনে কি কোনো হাসি আনন্দ নেই নাকি? হ্যাঁ, নাকি অন্য গ্রহের এলিয়েন? এবার আয়াতের মনে পড়ে সে কি জন্য এসেছিল এই রুমে। জিভ কেটে খোঁজা শুরু করে, চারপাশে চোখ বুলিয়েও খুঁজে পায় না। হঠাৎ আয়াতের চোখ যায় বেডসাইড টেবিলের উপর রাখা ছোট্ট একটা ফটো ফ্রেমে। আয়াত এগিয়ে গিয়ে ছবিটা হাতে তুলে নেয়। একটা ছোট্ট বাচ্চা ছেলে, বয়স 11 বা 12 হবে। ছেলেটা নীল চোখে চোখ পড়তে আয়াত বুঝে যায় এটা কার ছবি। ফর্সা চেহারায় নীল চোখের অধিকারী, হাস্যোজ্জ্বল একটা মুখ, ঠোঁটের কোণে লেগে আছে ভুবন ভুলানো হাসি। আয়াতের মনে হয় মায়াভরা চেহারাটা তাকে টানছে। এই মুখ তার খুব পরিচিত। আয়াত আলতো হাতে ছবিতে হাত বুলায়। আয়াতের ঠোঁটের কোণে চিকচিক করছে হালকা হাসি। মনে মনে বলে ওঠে, গম্ভীর লোকটার হাসিটাও কত সুন্দর। আরও কিছুক্ষণ দেখে আয়াত ছবিটি যথা স্থানে রেখে দেয়। হঠাৎ ঘাড়ে কারোর তপ্ত নিঃশ্বাস অনুভব করতেই আয়াতের শরীর কেঁপে ওঠে। আয়াত ভয়ে জড়সড় হয়ে চোখ বন্ধ করে নেয়। নিঃশ্বাসের উষ্ণতা আরও প্রগাঢ় হতেই আয়াত ধীরে ধীরে পিছনে ফিরতেই ধাক্কা খায় ইলাপের বুকের সাথে। অন্তরাত্মা কেঁপে ওঠে আয়াতের। 2 কদম পিছিয়ে যায়। ইলাপ কি না কি ভাবছে তাকে নিয়ে আল্লাহ ভালো জানে। ভয়ে ভয়ে তাকাই ইলাপের দিকে। ইলাপের চোখে চোখ পড়তে নামিয়ে নেয়। ইলাপ 2 হাত পকেটে গুজে তার দিকে তাকিয়ে আছে। পরনে হোয়াইট টি শার্ট আর গ্রে ট্রাউজার। ইলাপ একবার উপর নিচ চোখ বুলিয়ে আয়াতকে ভালো করে পরখ করে নেয়। পরনে হাঁটুর সমান খয়েরি রঙের টপস, সাথে কালো রঙের প্যান্ট, কাট পায়জামা। গলা দিয়ে দুপাশে ওড়না সামনের দিকে ঝোলানো। হাঁটু সমান চুলের সামনের দিকে চুলগুলো পিছনে পাঞ্চ ক্লিপ দিয়ে লাগানো, আর বাকি চুল পিঠে গড়াগড়ি খাচ্ছে। ভর্ত মুখুজ্জি ভয়ে গোলাপি অধর দুটো জিভ দিয়ে বারবার ভিজিয়ে দিচ্ছে। হাত কষলিয়ে বারবার এদিক সেদিক তাকাচ্ছে। আয়াতকে উপনিচ পরখ করে চোখ বন্ধ করে নেয় ইলাফ। ঘন ঘন 2টি শ্বাস নিয়ে আবার তাকাই আয়াতের দিকে। আয়াত ধীরে ধীরে আবার তাকাই ইলাফের দিকে। লোকটা অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নিষ্প্রভ শীতল চাহনি, কিন্তু বরফ কেটে ফেলার মতো ধারালো তীক্ষ্ণতা তার চোখ দুটিতে। কি আছে ওই নীল চোখে? রাগ, বিরক্তি, কৌতূহল, নাকি অন্য কিছু? ধরতে পারল না আয়াত। পাশে আস্তে করে ভর্ত দুটো ঢোক গিলল। কারো অনুমতি ছাড়া যে তার রুমে প্রবেশ করা নিষেধ, এটা কেউ শিখিয়ে দেয়নি? মানে আসলে আসলে কি? আসলে আমার একটা জিনিস হারিয়ে ফেলেছিলাম, যেটা মিনির কাছে ছিল। ভেবেছি হয়তো এখানে পড়েছে, তাই খুঁজতে এসেছিলাম। পেয়েছো কি? না। তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? আমি খুবই দুঃখিত। আমি দরজায় নক করেছিলাম, আপনি হয়তো ছিলেন না। এখন আমি কিছু শুনতে চাচ্ছি না, বেরিয়ে যাও। আয়াত চলো চলো নয়নে একবার ইলাফের দিকে তাকাই। তাকিয়ে কি দেখছো? বললাম না বেরিয়ে যেতে। গেট লস্ট। ধমকে সুরে বলে মুখ ঘুরিয়ে নেয় ইলাফ। লজ্জায় অপমানে আর এক মুহূর্ত দাঁড়ায় না আয়াত। দৌড়ে চলে যায় নিজের রুমে। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে তো তার নিজের জিনিস খুঁজতে গিয়েছিল, চুরি তো আর করতে যায়নি। লোকটা
এইভাবে তাকে তাড়িয়ে দিল। লোকটা কি মায়াদয় বলতে কিচ্ছু নেই। সে আর ভুলেও ওই লোকটার সামনে যাবে না। ইলাপ ইচ্ছে করে আয়াতকে এইভাবে তাড়িয়ে দিয়েছিল। সে প্রথমে দেখেছে আয়াতকে রুমে ঢুকতে। ইলাপ তখন বারান্দায় ছিল। সে বারান্দা থেকেই আয়াতের কার্যকলাপ লক্ষ্য করছিল। আয়াতের সামনে গেলে সে দুর্বল হয়ে যায়। সে কিছুতেই কারোর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। আয়াতের এইভাবে ইলাপের রুমে যাওয়াটা কেউ একজন মেনে নিতে পারেনি। রাগে থরথর করে তার শরীর কাঁপছে। এটা প্রতিশোধ সে অবশ্যই নিবে। রাতে আয়াত বেলকনির দিকে মুখ করে শুয়ে আছে। গলায় একটু নিচ পর্যন্ত ব্ল্যাঙ্কেট জড়ানো, লম্বা চুলগুলো বালিশে গড়াগড়ি খাচ্ছে। একটা হাতে ব্ল্যাঙ্কেট জড়িয়ে আরেক হাত গালের নিচে দিয়ে আরামে ঘুমাচ্ছে। চাঁদের মিষ্টি আলো বেলকনির কাজ ভেদ করে সরাসরি আয়াতের মুখে এসে পড়ছে। আয়াতের গোলগাল ফর্সা মুখচ্ছি। চাঁদের আলোয় আয়াতের মুখটা এতটাই মায়াবী লাগছে, মনে হচ্ছে আজ চাঁদও পণ করেছে তার সমস্ত আলো দিয়ে আয়াতের মুখটা রাঙিয়ে দিবে। এই সৌন্দর্যটাই কেউ একজন সেই কখন থেকে উপভোগ করে চলেছে। এত নিখুঁতভাবে আয়াতকে পর্যবেক্ষণ করছে, মনে হচ্ছে এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। লোকটা গভীরভাবে তাকিয়ে আছে আয়াতের দিকে। চোখের পাতা ফেলতেও মন চাইছে না। মনে হচ্ছে চোখের পাতা ফেলেই মাঝখানে অনেক বছর পেরিয়ে যাবে আর সে আয়াতের এই চন্দররাঙ্গা মুখটা দেখতে পাবে না। গভীর শান্ত শীতল চোখের চাহনি, চোখে মুখে তার তৃপ্তির হাসি। ফ্যানের বাতাসে আয়াতের সামনে ছোট ছোট চুলগুলো বারবার তার চোখে মুখে পড়ছে। আয়াত বারবার কয়েক ঘুমের ঘরে সেগুলো সরিয়ে দিয়ে আবার ঘুমে তলিয়ে যায়। ছন্নছাড়া চুল আবারও আয়াতকে বিরক্ত করতে চলে আসে। এবার লোকটা আলতো হাতে আয়াতের চুলগুলো কানের পাশে গুঁজে দেয়। মনে মনে চুলগুলোকে খানিক বকাঝকা করে। হাত এগিয়ে নেয় আয়াতের গালের কাছে। বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ধীরে ধীরে স্লাইড করতে থাকে আয়াতের গালে। আয়াত হালকা কেঁপে ওঠে। লোকটা এগিয়ে গিয়ে আয়াতের কপালে নিজের ঠোঁট ছোঁয়। গভীরভাবে চুমু খায় কপালে। ঘুমের ঘরে আয়াত চোখমুখ কুঁচকে ফেলে। এবার খানিকটা সরে আসে লোকটা। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে দু চোখ ভরিয়ে দেখে নেয় তার ঘুম পরীকে। ঘুমের মধ্যে আয়াতের মনে হচ্ছে কেউ তাকে দেখছে। ঘুমের মধ্যে অস্বস্তি হতে থাকে আয়াতের। খানিকক্ষণ ঝটপট করে নিভু নিভু চোখে তাকায় আয়াত। চাঁদের আলো পুরো রুম স্পষ্ট দেখা যাচ্ছে। কাউকে দেখতে পাচ্ছে না আয়াত। তাহলে তার কেন মনে হয়েছে কেউ এই রুমের মধ্যে ছিল আর তাকে দেখছিল? মানুষ যতই ঘুমের মধ্যে থাকুক, যদি কোনো চোখ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, তাহলে তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দেয় কেউ তাকে দেখছে। আয়াতেরও তাই মনে হয়েছে। এতটা ভুল কি করে হতে পারে সে? আয়াত সোজা হয়ে উঠে বসে। খোলা চুলগুলো হাত খোপা করে নেয়। চাঁদের আলোয় এরকম মনে হতে পারে ভেবে উঠে বারান্দার পর্দা টেনে দেয়। এগিয়ে এসে পানি খায়। ফোন হাতে নিয়ে দেখে রাত ৩:৪১ বাজে। এখন আর তার ঘুম আসবে না, তাই গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দেয়। বই নিয়ে পড়তে বসে সে। দরজায় কারোর গলার আওয়াজ শুনতেই ঘুম ছুটে যায় আয়াতের। চোখ খুলে দেখতে পায় বই কোলে নিয়ে ঘুমিয়ে পড়েছে। বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছে মনে নেই তার। আবার দরজায় টোকা পড়তে দ্রুত বিছানা ছেড়ে উঠে পড়ে। গলায় ওড়না জড়িয়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই এহসানকে দেখতে পায় আয়াত। তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জি, কিছু বলবেন? আয়াতের ঘুমে ফোলা ফোলা চোখ, এলোমেলো খোলা চুল, চোখে মুখে আশ্রে পড়া অবাধ্য চুল, তার উপর ঘুম জড়ানো কণ্ঠস্বর এহসানকে পাগল প্রায় করে দিচ্ছে। এক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে এহসান। এহসানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ইতস্তত বোধ করে। আয়াত এদিক ওদিক চোখ ঘুরে কয়েকবার, তাও এহসানের কোনো হেলদোল নেই। সে আয়াতকে দেখতে ব্যস্ত। আয়াত আবার বলে ওঠে, কিছু বলবেন? কিছু প্রয়োজন? এবার একটু নড়ে চড়ে ওঠে এহসান। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নেয়। এবার বলে ওঠে, মম বলেছে তোমাকে নিয়ে শপিংয়ে যেতে, তাই রেডি হয়ে নাও। হঠাৎ আমাকে নিয়ে শপিংয়ে কেন? আজকে সন্ধ্যায় বাসায় অনুষ্ঠান আছে। রশনি যাবে? না, মম তোমাকে একা নিয়ে যেতে বলেছে তো। সরি, রশনি না গেলে আমি যাব না। রোশনি পরে যাবে, এখন তুমি আর আমিই যাই, চলো। তাহলে আমিও রশনির সাথে পরে যাব। আচ্ছা, আমি রোশনিকে বলছি, তুমি রেডি হয়ে নিচে আসো। ঠিক আছে। বলে রুমে চলে যায় আয়াত। মন খারাপ হয়ে যায় এহসানের।
কোথায় ভেবেছিল আয়াতের সাথে একটু সময় কাটাবে, মাঝখানে এই কাবাবের হাড্ডির রোশনি ঢুকে পড়েছে। পরক্ষণেই আবার কিছু একটা মনে করে চওড়া হাসি দেয়, চুলগুলো টেনে দিয়ে ঠোঁট কামড়ে হেসে ওঠে, এরপর সেখান থেকে চলে যায়।